শুরু করছি আমি তো ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী, পাঠে FKCS, পর্ব সংখ্যা 51। আলী আহমদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মুজাম্মেল খান পেছন পেছন যেতে যেতে শুধালেন, তুমি কি বলতেছো ভাইজান, বুঝিয়ে বলো। তানবীর কিছু বলতে যাবে তখনই মিম, আদি, আইরিন, আরিফ, জান্নাত, আসিফদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢুকেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবির মেঘকে দেখে গলা খাকারি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে। মিমদের হুল্লারের শব্দ কানে ঢুকতেই আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখেছে চোখ মুখের ইশারায় সেটাই বোঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা করে শপিং ব্যাগ। মালিয়া খান সবার পেছনে ছিলেন। উনি ভেতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বললেন, খাচ্ছিস কেন? আলী আহমদ খান সবাইকে এক পলক দেখে মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তো দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ আগে আসলেই ছেলের করুণ পরিণতি দেখতে পারতে। তখন তুমিও ছেলের মতো বসে বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু, তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ের কথা বলে বসলে। কারোর কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞেস করলেন। যেখানে তোর আব্বু নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের তো খুশি হওয়ার কথা। তারপরও আমার তোকে নিয়ে একটু ভয় ছিল, তুই রাজি হবি কিনা। তখন তোর আব্বু বলল, তোর মতামত জেনে উনি সিদ্ধান্ত নিয়েছে, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন যেন তুই আসার আগ পর্যন্ত বাসার কেউ কোনোভাবে তোকে কিছু না জানে। তুই তো জানিস ওনার কথা অমান্য করা আমার পক্ষে সম্ভব না, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিয়া খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবারও জিজ্ঞেস করলেন, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবির শীতল চোখে মালিয়া খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিয়া খান যে এসবের কিছুই জানেন না এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগেই আলী আহমদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের উপর রাখতে রাখতে মেকিশোরে বলে উঠলেন, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে তাকে তুমি জিজ্ঞেস করছো সেই বিয়েতে রাজি আছে কিনা? কি সুন্দর দৃশ্য। মালিয়া খান কপাল গোটালেন। মুজাম্মেল খানও আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভ্রুকুচকে এগিয়ে গেল সোফার কাছে। পিছু পিছু মেঘও এগিয়ে গেল। মালিয়া খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কিসের 5000 কত মিনিট আর 5000 কত কলের কথা বলছেন, কি হয়েছে? আলী আহমদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামুনির ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিল। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করেই খুলে রেখেছিলাম। বিশ্বাস করবে না, মিনিটে 2-3 বার করে কল দেয়, আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিস ফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি তো কম কল দিবেন, অন্তত পক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেয়েকে আগে থেকেই পছন্দ করে? মুজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাবি, আমি এই কথাটাই ভাইজানকে গত 1 বছর যাবৎ বোঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিলেন না। ওনার একটাই কথা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। ভাইজান কেমন মানুষ এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুজনই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মালিয়া খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মুজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরের আরও 3-4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি,
মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওইরকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহ ঢুকেছিল। যেখানে আবির পাশে মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফর্মাল কথাবার্তা, সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পসেসিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশি। সারাদিন সারা দুনিয়ার খবরেও তার বিশেষ মনোযোগ নেই। যেই মেঘের বিষয়ে কথা ওঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবির হাতে গোনা দু একদিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায়ই মেঘকে নিয়ে শহর ঘুরে। দু একবার আমি নিজের চোখে দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলেও সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চিনে, তাদের সাথে দেখা হলেই বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলে উনি বিষয়টা পাত্তাই দেননি, উল্টো আমায় যা খুশি বলেছেন। ওই রকম শক্ত প্রমাণ ছিল না বলে আমিও অনেকদিন ভাইজানকে কিছু বলতে চাইনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যার পর হয়ে গেছিল। দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে। আমি আনমনেই সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনে বাসা, এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতেই আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখেছি কিনা জানি না, কিন্তু সেদিন আমি আমার সন্দেহের সত্যি প্রমাণ পেয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে পড়লাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না। আলী আহমদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবিরের এত বছর বয়সে আমি কোনোদিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দিইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম, তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাহিরে গেছে তার ইচ্ছায়, দেশে আসছে তার ইচ্ছায়। বাইক কিনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়াও বাকি যা কিছু করেছে তার কোনো কিছুতেই আমি আবিরকে নিষেধাজ্ঞা দিইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করলেও কোনো বারণ সবসময় সেটাই কেন বারণ করি সবসময় সেটাই বোঝাতে চাইতাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালেও অফিসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম, এগুলো তোমরা জানো কি জানো না। ছেলেদের বয়স 20-25 বা তার উপরে গেলেই বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটল কেন হয় তা জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরাতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবা হবার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতায় যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটা করেছি। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগা কথা আমাকে জানাবে। আমি কি সেটা আশা করতে পারি না? আবিরের যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেয়েকে কেন চাইতে পারলো না? আমার ছেলের ভালোবাসার কথা অন্য কারোর মুখে কেন শুনতে হলো আমায়? আমার বারবার মনে হতো আবির মেয়েকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। ওটাই কি আমার ভুল ছিল? মাহমুদা খান, মালিয়া খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, সরি আব্বু, আপনি আপনার জায়গাতে ঠিক থাকলেও আমার মনে হয়েছিল একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি।
কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান সম্মান আপনাদের কাছে এইটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশের মানুষ কি বলল, সমাজ আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্ট্যাটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে বাসায় কোন ছেলের মন খারাপ, কোন মেয়েটার মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়ল, মনের টান কমলো। তবুও বলবো, আপনি সত্যি একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবুও সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপ্পির সাথে আমার পরিচয় হলো। ফুপ্পি সম্পর্কে, এই বাসায় নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কি? আপনার নিয়ম নীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন, সেই ভয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূর, মেঘের সাথে ঠিকমতো কথা বলতে সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়ম নীতির ভিড়ে এই বুঝি আমি ওকে হারিয়ে ফেলবো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তার মানে তোমার ফুপ্পির সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? অবশ্য এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানবীরের মাধ্যমে বাসায় আনিয়েছ। রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না। আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় হওয়াটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি যেসব ভেবে ভয় পাচ্ছিলে সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপ্পির ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজ প্রেমের বিয়েকে এত সহজভাবে মেনে নিত না। কোন বাড়ির মেয়ে পালিয়ে গেল বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকায় সেই মেয়ে আর তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়ত। সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমান যুগ পাল্টে গেছে। প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত সুরে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সব জানতে আর মেনেই নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বললে না? মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, বললাম না, আমি মানলেও ভাইজান মানতে চাননি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেই মেনে নেননি, এটা শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম তখন ভাইজান বিশ্বাস করেননি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কিভাবে রিয়েক্ট করে সেটা বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দিবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই আমিও আবিরকে রাগানোর জন্য মেঘের কথা বলেছিলাম যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়েক্ট করলো, সাথে 1 বছরের জন্য বিয়ের স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমায় যাচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেঘকে ওই নজরে দেখে না, পছন্দ করে না, হ্যান-ত্যান আরও অনেক কিছু। তখন আমার ভেতরও জেদ ঢুকে। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম,
আবির মেঘকে পছন্দ করে, এটা আমি প্রমাণ করেই ছাড়ব। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরায় এমনিতেই তাকে আর তার বিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়েক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়েক্ট করলো না, মুখ ফুটে কিছুই বললও না। তানবীর একাই রাগারাগি করলো। ভাইজানের সামনে আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলো বিকেলে যখন বন্ধু আর ছেলে বাসায় না আসায় আমি আমার সত্যতা প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানবীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নিই। সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছিল, হয়তো খবরটা বাসা থেকে কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানে। ওনার কথায় আসল মিনিং এটাই ছিল, মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করছি। আবির এসবের কিছুই জানে না, পারলে ওনার সামনে প্রমাণ করতে, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমিও সেই কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো, নিজের ভালোবাসার কথা প্রকাশ না করে উল্টো 6 মাস বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে। কিন্তু ভাইজান মানতে পারলেন না, উনি আমার কাছে হেরে গেছেন এটা উনি মানতেই পারছিলেন না। আমার জেতার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের উপর ইচ্ছে মতো রাগ ছাড়লেন। আবিরও রাগ করে বাসা ছেড়ে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে, তখন নিজের হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করেছেন। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছেন আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়, তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাহিরে যাওয়ার আগের দিন সকালেও ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিলেন আবির কিছু বলতে চায় কিনা, কিন্তু আবির কিছু না বলেই চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফুসফুস করতেন। খানবাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা 3-4 জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতে আলী আহমদ খান হুঙ্কার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল, এই কথা সকাল থেকে শুনে আসছি। এমন তাড়াহুড়োতে কাজ করছো যে বিয়ে বাড়িতে পুরো স্বাধীনতা দিবসে সাজিয়ে ফেলেছ। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না, এখন আর ভুল হবে না। শুনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমনভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখেই এলাকার মানুষ তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন, ভাইজান একটা কথা বলি। হ্যাঁ, মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি 1 বছর যাবৎ ওদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে, তাও আবার আগামীকালই বিয়ে? আলী আহমদ খান মলিন হেসে বললেন, তোর ছেলের জন্য। মানে? তানভীর বলেছে মেয়েকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা, মরে যাওয়ার কথা বলতে বলেছি তোকে? তানভীর ঠোঁট চেপে ডান হাতে 2 আঙ্গুল কান ধরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফুসকে বেরিয়ে গেছিল। ধুর শালা। তানভীর কপট রাগ দেখিয়ে বলল, শালা না, সম্বন্ধে। আবির ঠোঁট বেঁকিয়ে রাগেশ্বরে বলল, তোকে আমি দেখে নিব।
মাহমুদা খান বললেন, আবির, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো। আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমদ খান মেঘকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার বৌমার শহর ঘুরে গায়ে হলুদের ফটোশ্যুট করার ইচ্ছে, যাও শাওয়ার নিয়ে ঝটপট রেডি হো। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমদ খান সহ উপস্থিত সবাই আটকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমদ খান তপ্ত স্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলেছি, তুমি ওকে কোলে নিয়েছো কেন? আবির রাশবাড়ি কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না, কোন ভরসায় রেখে যাব এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছে। তানবীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমদ খান, মুজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থ মেরে দাঁড়িয়ে আছে। 3 দিন আগে সন্ধ্যার অনেক পরেও আলী আহমদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মুজাম্মেল খান আজ অফিসে আসেননি। আবির সিফাতের উপর রাগ করে দুপুরের দিকে অফিস থেকে বেরিয়ে গেছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনিও সন্ধ্যার দিকে চলে গেছে। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলী আহমদ খানের সাথে গল্প করেছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়েছে। সিফাত অফিস থেকে বের হবার 10 মিনিটের মধ্যে রাকিব আর রাসেল আলী আহমদ খান এর কেবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদুস্বরে বলল, আঙ্কেল, ভেতরে আসতে পারি? আলী আহমদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো, ভেতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে, কি মনে করে? রাকিব পেছনে ঘুরে কিছুটা তপ্ত স্বরে ডাকলো, এই তানবীর, ভেতরে আয়। তানবীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবদের সাথে তানবীরকে দেখে আলী আহমদ খান একটু বেশি অবাক হলেন। তানবীরের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শোধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। প্লিজ, না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না। আলী আহমদ খান রাগী স্বরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছে? তানবীর চটজলদি উত্তর দিল, না না, ভাইয়া কিছু জানে না, আমরা নিজে থেকে আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করল, আঙ্কেল, এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতে কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে, মেঘকে বিয়ে করতে চায়, কিন্তু আপনারা রাজি হবেন কিনা সেই ভয়ে এতদিন আপনাদের কিছু বলতে পারছিল না, আর না মেঘকে কিছু বলছে। এখন মেঘও আবিরকে খুব পছন্দ করে। আপনি ওদের সম্পর্কটা প্লিজ মেনে নিন। এখন আমার কি করতে হবে? আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ে করার কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন। একমাত্র আপনি বললে বাসার সবাই মেনে নেবে। যদি আমি মেনে না নিই তখন? রাকিব আটকে উঠে বলল, আঙ্কেল, এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শোনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক মানব না। তানবীর প্রকুচকে প্রশ্ন করল, কেন মানবেন না বড় আপু? আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো।
তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্নই আসে না। তাছাড়া আপনি ভাইয়ার জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারোর দিকে তাকিয়েও দেখবে না। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানবীর, তুমি কি জানো না খানবাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলেই ভাইয়া বোনের সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়মনীতি ভেঙে নয়। তানবীর রাগে ফোঁস করে বলে ফেলল, কোন নিয়মনীতি ভাঙার কথা বলছেন? যে নিয়মনীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না, সেই নিয়মনীতি চিরতরে ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়মনীতি কি সন্তানের জীবনের থেকেও বেশি দামি? মানে? তানবীর চুপ হয়ে গেছে। আলী আহমদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানবীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমদ খান বসা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বললেন, জি আঙ্কেল। আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরিয়ে ফিরে একই কথা। প্রায় 30 মিনিটের মতো তানবীর, রাসেল, রাকিব আর আলী আহমদ খানের আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমদ খান শর্ত সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছে। রাকিবদের বিদায় দিয়ে তানবীরের সাথে আরও 40 মিনিটের মতো কথা বলেছে। সেখানে বসে আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেওয়া আংটিটা দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেয়ে হাত পেছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের হুঙ্কারের সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমদ খান গুরুবার কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতো সাহস মেঘের নেই, তাই বাধ্য হয়ে বলল, যে বিয়ে করতে চাও? মেঘ আতকে উঠে শীতল চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমদ খান গুরুবার কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরেই তোমাদের বিয়ে দিয়ে দিব। বলো রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কি না? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবে আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড় আব্বু? আলী আহমদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সময় তাকিয়ে রইল। মনের ভেতর উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হব তো নাকি? শ্বশুর আব্বু কথাটা শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেঘ কী করবে বুঝতে পারছে না। হঠাৎ কী ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করল। আলী আহমদ খান সালামি দিতে দিতে বললেন,
আব্বাজান বলো শুনি একটু। মেঘের বুকের ভেতর উথাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না যতটা লজ্জা বড় আব্বুর সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁচাখুচি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমিই জিতবো। তুমি কি চাও না আমি জিতি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি। কিন্তু? আলী আহমদ খান জিজ্ঞেস করলেন। কিন্তু কি, কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুজনকে আলী আহমদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার স্পাইগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমদ খানের কথাই করছে। ওনার কথা না মানলে উনি মেঘ আর আবিরের বিয়ে মানবে না, এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম 2 দিন বাসার কেউ কিছুই জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গেছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি, তাই আলী আহমদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাইরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যে সব কিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খান আগে থেকেই রাজি ছিলেন। তাছাড়া মেঘদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য আলিয়া আহমদ খানের কথাই শেষ কথা ছিল। বর্তমান লজ্জায় অসার মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগান্বিত দৃষ্টিতে মেঘকে নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি এসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভ্রু কুঁচকালো। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি এসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচ শুরু করলো। মেঘ বিহ্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নেচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করল। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখব। আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাতব্বরি। মিম ভেঙচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়ার জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ দেখো খুশিতে পাগলই হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল। নিজের রুম থেকে আবিরের জামা কাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসেই থমকালো। আবিরের এলোপাথারি নাচ থেকে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগোতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হে, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছি,
একবার অর্ধেক কথা শোনার পর থেকে কল আর রিসিভ করে না। মেঘ মেকিশোরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও। আফসোস, কেউ একজন বলেছিল সময় হলে জানাবে। তার সময়ও হলো না, আমাকে কিছু জানালো না। তানবীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করলো, আমার আগে তুই তো প্রপোজ করে ফেলেছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার উপর রাখছে, এর মধ্যে তানবীর আচমকা ডাকলো, ভাইয়া। তানবীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানবীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থমকালো। গরু গম্ভীর কণ্ঠে বলল, শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগে তানবীর দু হাতে আবিরের রুমের দরজা চাপে দৌড়ে বেলকনি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন শ্বাস ফেলছে। আলী আহমদ খান মৃদু স্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছ কেন? আর আবিরই বা কী করে? তানবীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ডে চলার পর অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তো কি চুমু খাবো? অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুইই আছিস। মেঘ ঠোঁট উল্টিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? সেজে গুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না। ধুর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল, না আসলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোমান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহ্বল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির 2 কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিসফিস করল, এভাবে তাকে নিজের বিপত্তি ডেকে আনিস না। আমাকে তোর সাজ নষ্ট করাতে বাধ্য করিস না, প্লিজ। মেঘ নিজেকে সামনে অনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে থপ করে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। আমি পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির ভ্রু নাচালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠুপ ভিজিয়ে নরম সুরে বলল, পাগলকে উস্কাবে আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হয়? শোনা শোনা শব্দটা শুনি মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। আবির মুচকি এসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগেশ্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়ে করব না। মেঘ রাগে চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়া যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানবীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানবীর সেভাবেই সবটা করেছে। আপাতত বাহিরের ফটোশ্যুট হবে, সন্ধ্যার পর মেইন প্রোগ্রাম শুরু হবে। তখন এর জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই যে মাথা নিচু করেছে আর চোখ তুলে তাকাতে পারছে। আবির আরেকটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাই,
কোথায় ছবি তুলবে? মেঘ এক নাগারে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই 3 দিন কি শুধু জায়গা ঠিক করছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল, এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবারও ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেওয়া না, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত নিব। মেঘ ধীরগতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে, বেহাইয়া বেয়াদ্দপ বেটা। আকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখে তড়িৎ বেগে বিছানার উপর রেখে দেওয়া টাওয়ালটা টেনে নিজের গায়ে ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট বাঁকালো। মেঘ মালাকে দেখে হাসি মুখে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরে বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাশবাড়ি কণ্ঠে বলল, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত, ফুফা তোমাদের ডাকতেছে, এটাই বলতে আসছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যা। মালা দাঁতে দাঁত চেপে 2 হাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আপনাকে বুঝতে হবে না ম্যাডাম, এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আপুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগে শায়েস্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসলো, কিছু বলার প্রয়োজন মনে করল না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ি সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামার বাড়ির মানুষ এখনো আসেনি। মাসি আপু লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজকে আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা ভৌভাতে অন্তত পক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানবীর দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়ে যাচ্ছে। আবির আচমকা তানবীরের এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, শালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে ছাড়ুন। তানবীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্ত স্বরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমরা না গেলে আজকের এই স্পেশাল দিনটা পেতেই না। তানবীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আমরা মানে আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া। হারামির দল, ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের। তোরা সব কয়টাকে দেখে নিব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি, ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদি কণ্ঠে বলল, হাই ভাবি, হাই। আবির আর চোখে তানবীরের দিকে তাকালো। তানবীর বন্যাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদুস্বরে বলল, যতই চেষ্টা কর আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়ের রাগটা কমলেই চলবে। আবির রাশবাড়ি কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি, ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর তার ভাইকে নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানবীর আর আবির ফটোশ্যুট করতে বেরিয়েছে। সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে যায়। একবার তানবীর আরেকবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশ্যুটের লাস্ট দিকে তানবীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় আসছে। সাথে 2টা কার্ডও নিয়ে আসছে, একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো, যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানবীর বাসায় ঢুকতেই বন্যা বড় বোনের সাথে দেখা। তানবীরকে দেখেই মোলায়েম কণ্ঠে বলল,
কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিদ একটু বাইরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সব কিছু ঠিক হয়েছে যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমাদের কিন্তু দুদিনই আপনাদের কিন্তু দুদিনই দাওয়াত। আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরও 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলেও 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম, বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সে যে মুখ ফুলিয়ে রুমে ঢুকেছে আর বেরই হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল, এই অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল না ঠিকই, তবে 24 ঘন্টা শুধু মেঘ কী করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলে আমি নিজেই বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছে। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানভীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খুলো। আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দেন গিয়ে। তানভীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বোনও বিয়েতে বসবে না, কারণটা তুমি খুব ভালোভাবেই জানো। বন্যা এবার একটু থামলো। তানভীর শান্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা, দরজাটা খোলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সব কিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যা গল্প শোনাতে আসছে? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বলো। তানভীর মৃদুস্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতেই তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যা দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি। মেঘের চিন্তায় আমি 2 রাত 1 ফোঁটাও ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বললে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাও ঘটতো না। সব দোষ আমার, আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমার নিজেকে মারতে ইচ্ছে করেছিল। আপনাকে কত শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশা পাচ্ছিলাম না। বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কি হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট কেন দিয়েছেন আপনারা? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একবারের জন্য কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ঠ কণ্ঠে বলতে শুরু করল, তুমি বিশ্বাস করো, আমি বা বোনও চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ার সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছি, বোনুর ফোন বড় আব্বুর কাছে জমা দিচ্ছিল, আর আমি গত 3 দিনে নিজের ইচ্ছেতে কোনো দিকে পাও বাড়াতে পারিনি। ঘুমাতে গেলে পর্যন্ত বড় আব্বুর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ার সাথে বা কারোর সাথে ভাইয়ার বিষয় নিয়ে কথা বলি, তাহলেই বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটার প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে 2টা কথা বলবো, এইটুকু সময়ও আর সুযোগও আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রাকিব ভাইয়া আর
রাসেল ভাইও থ্রেটের উপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বড় আব্বুর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যিই দুঃখিত। এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটি বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাব, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি এসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই, আপনি তো অপাবৃদ্ধ, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল, বিনম্র একটা মেয়ে, তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত। আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সব কিছু আমি সামলে নিয়েছি। যা জ্বর গিয়েছে সব আমার উপর দিয়ে গিয়েছে। ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি। আর বনুর কথা কি বলবো, ও তো গত 3 দিন সারাক্ষণ শুধু বন্যা আর বন্যার করে যাচ্ছিল। আজ সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসে নিয়ে যেতে। বনুর ভাইয়াকে পাওয়ার খুশি থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসায় তো সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগল হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ, কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনেও নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম। আমার মুখে সামান্য একটা কথাতে ভাইয়া যে মস্ত বড় ভুলের সিদ্ধান্ত নিয়েছিল, আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের উপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেই বলির কুমড়ো হতে হয়েছে। সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার ওপরও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কানে ধরতে হবে? বন্যা থতমত খেয়ে বলল, না, কানে ধরতে হবে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আব্বুকে আগে বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম রিতকে নিয়ে যাব। রিত যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্ট কম, ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, 2 মিনিটও লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকেও বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে কোনো লাভ নেই, তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনেরই দাওয়াত রইল, অবশ্যই আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বন্যা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মুখলেস মিয়ার দোকান পর্যন্ত আসতেই মুখলেস মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। তানভীর মুখলেস মিয়ার সামনে এসে ভ্রুনা যেতেই মুখলেস মিয়া ভারী কণ্ঠে বললেন, কি হইতাছে? তানভীর তপ্তস্বরে বলল, আপনার বউরে আমার বাড়িতে লইয়া যাইতাছি। কেরে? আর কত বাপের বাড়িতে থাকবো? শ্বশুর বাড়ির হাওয়া বাতাসেরও তো দরকার আছে নাকি? আমার বউয়ের কিছু হইলে আমি কিন্তু তোমারে সাইরা দিতাম না। আসছে, নিজের 2টাকে সামলান, আমারটা আমি বুঝে নিব। আপনাকে শুধু জানাতে আসছিলাম, এখন আসি। বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যার পর হয়ে গেছে। আবিরদের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশালাকৃতির গেটে বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেট পার হতেই
মুজাম্মেল খান, আলী আহমদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতে ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মুজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন, তানবীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানবীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করলো, আমি আগেই নিতে চেয়েছিলাম, দেয়নি। মুজাম্মেল খান শুনল কি না কে জানে। বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামা বাড়ির মানুষজনও ততক্ষণে চলে আসছে। মিমের মামার বাড়ি, খালার বাড়ি থেকেও অনেকেই আসছে। তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। আকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগজড়িত কণ্ঠে বলতে শুরু করলো, আমার খুব কান্না পাচ্ছিল, তোকে বারবার কল দিচ্ছি, মেসেজ করছিলাম, তুই রেসপন্স করছিলি না। আমি ভাবছিলাম তুই বোধহয় আসবিই না। এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দ মাটি হয়ে যেত। তুই বিশ্বাস করবি না, পরাব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কি পরিমাণ ছটফট করেছি। অন্য কারোর ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না। বরাব্বু এই 3 দিন অফিসেও যায়নি, সারাক্ষণ বাড়িতে ছিলেন। ফেসিয়াল করতে পাঠানো, শপিংয়ে পাঠানো থেকে শুরু করে আমার খাওয়া, রেস্ট সবইতেই উনি নজরদারি করেছেন। আমি সুযোগ পেলেই ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করতাম, ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলবে, আমি সেই আশা পর্যন্ত করিনি। সকালে ভাইয়াকে বলছি যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের উপর। উনি মেসেজে রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল ভনুর বিয়ে। এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনো ওইভাবেই আছে। সেসব ভেবে এখন মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না, আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দেবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো ইচ্ছে নেই আমার। উনি এখন আর আগের মতো নেই। তানবীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা। মামা মামাদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখন আর ভালোবাসা দেখাতে হবে না, দিচ্ছিলি তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মুখলেস দাদার দোকানে সিঙ্গার বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানবীর বন্যার দিকে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল, শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হোক। যেতে যেতে আবার থামলো। ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল, লাভ ইউ টু। মেঘ চাপা সরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানবীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না।